স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো, আপনাদের সঙ্গে আছি গোলাম। দুর্নীতি মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ১০ বছরের সাজা হাইকোর্টে বহাল, বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ। দেশে আবার বাড়ছে করোনা সংক্রমণ, একদিনে শনাক্ত 2 মাসের মধ্যে সর্বোচ্চ 912। স্বাস্থ্যবিধি মানা সহ 3 নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী। ফেনী নদীর উপর বাংলাদেশ ভারত মৈত্রী সেতুর উদ্বোধন করলেন 2 দেশের প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশা। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের বিচারিক আদালতের দেয়া 10 বছরের কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে সম্পদের তথ্য গোপনের অভিযোগে 3 বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন তিনি। রায় পাওয়ার 1 মাসের মধ্যে হাজী সেলিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি AKM জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় দেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 24 অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। পরের বছর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের 2টি ধারায় তাকে 13 বছরের কারাদণ্ড দেয় আদালত। রায়ের বিরুদ্ধে আপিল করলে 2011 সালে তা বাতিল করে হাইকোর্ট। তবে দুদক আপিল করলে হাজী সেলিমের আপিল পুনরায় শুনানির জন্য হাইকোর্টে পাঠায় আপিল বিভাগ। গত বছরের 9 নভেম্বর এটি দ্রুত শুনানির উদ্যোগ নেয় দুদক। মঙ্গলবার হাইকোর্ট বিচারিক আদালতের দেয়া 10 বছরের কারাদণ্ড বহাল রাখে। তবে সম্পদের তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে 3 বছরের কারাদণ্ড থেকে খালাস পান আওয়ামী লীগ সংসদ সদস্য হাজী সেলিম। 10 বছর সাজা বহাল এবং তার সঙ্গে বিশেষ আদালতের দেয়া 10 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 1 বছরের রিগরাস ইমপ্রিজনমেন্ট, সেটাও আদেশ বহাল রেখেছেন। এবং যেদিন বিচারিক আদালত এই রায়ের কপি পাবে সেই দিন থেকে 30 দিনের মধ্যে হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। দুদকের আইনজীবী জানিয়েছেন, দুর্নীতি মামলার রায় হাইকোর্টে বহাল থাকায় নৈতিক স্খলনের দায়ে হাজী সেলিমের সংসদ সদস্য পদ থাকা উচিত নয়। আমি মনে করি নৈতিকতার খনন, এবং সেটা উনি অ্যাকর্ডিং টু 66(2)D অনুযায়ী ওনার টোটাল বার হয়ে যাবে, সংসদ সদস্যপদ থাকার আর যোগ্যতা হারিয়েছেন। তবে বিষয়টি স্পিকার সিদ্ধান্ত নেবেন। আমরা অফিসিয়ালি এটা হাইকোর্টের রায় পাওয়ার পরে দুর্নীতি দমন কমিশন এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে রায়ের কপি পৌঁছে দেওয়া হবে। এদিকে হাজী সেলিমের আইনজীবী জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণ না হওয়ায় রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। এদিকে হাজী সেলিমের আইনজীবী জানান, রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। আমরা এই রায়ের বিরুদ্ধে মহামান্য অ্যাপেলেট বিভাগে আমরা আপিল ফাইল করব। জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পত্তি প্রমাণ না হওয়া সত্ত্বেও আমাদেরকে সাজা দেওয়া হয়, আমরা সেই জিনিসটি মহামান্য হাইকোর্ট ডিভিশনের রায়ের এগেনস্টে অ্যাপেলেট বিভাগে আমরা আমাদের যুক্তিতর্ক উপস্থিতি করার চেষ্টা করব। হাজী সেলিমের জ্ঞাত আয় বহির্ভূত 26 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশও দিয়েছে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাজী সেলিমের দুর্নীতির মামলার রায় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত আছেন ব্যারিস্টার তানজিবুল আলম। যাচ্ছি তার কাছে। ব্যারিস্টার তানজিবুল আলম, আপনাকে স্বাগত। আমরা শুনছিলাম দুদকের আইনজীবী বলছিলেন যে এই রায় হাইকোর্টে বহাল থাকায় হাজী সেলিম নৈতিকভাবে সংসদ সদস্য পদে থাকার অধিকার হারিয়েছেন। তার নৈতিকতার স্খলনের অভিযোগে তিনি এই পদে আর থাকতে পারেন না। আমরা আইনের পরিভাষায় এটিকে কি বলে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আমাদের সংবিধানের 66 নম্বর অনুচ্ছেদে এই বিধানটা আছে যে কোনো সংসদ সদস্য যদি নৈতিক স্খলনজনিত অপরাধে দোষী সাব্যস্ত হয়ে ন্যূনতম 2 বছরের সাজা প্রাপ্ত হন, তাহলে তিনি তার সদস্যপদ হারাবেন। কিন্তু সাজা হয়ে যাওয়ার সাথে সাথে জিনিসটা হয় না, এটা একটা প্রক্রিয়া আছে। প্রথমে হচ্ছে যে তিনি যে সাজাটা পেয়েছেন সেটা আগে স্পিকারকে অবগত করতে হবে, এবং স্পিকার অবগত হওয়ার পরে তিনি তখন ওই পদটাকে শূন্য ঘোষণা করবেন। আমরা ইতিপূর্বে যেটা দেখেছি সেটা হচ্ছে যে যেহেতু এটা হাইকোর্টের রায়, এই রায়টা যদি আপিলেট ডিভিশনে স্থগিত না করা হয় তাহলে এটাকে চূড়ান্ত রায় হিসেবে বিবেচনা করা হলো।
আর যদি আপিলেট ডিভিশনের এই রায় এবং সাজা যদি স্থগিত রাখেন, তাহলে এটা নিশ্চিতভাবে বলা যাবে না কিংবা চূড়ান্তভাবে বলা যাবে না যে সে নৈতিক স্খলনজনিত অপরাধের দোষী সাব্যস্ত হয়েছেন, এবং তার সদস্য পদের বাতিল যে প্রক্রিয়াটা সেটা তখন তাৎক্ষণিকভাবে থেমে যাবে। সেটাই জানতে চাচ্ছিলাম যে উনি, তার আইনজীবী হাজী সেলিমের আইনজীবী কিন্তু বলেছেন তারা আপিল বিভাগে যাবেন, তারা আপিল বিভাগে একটা আবেদন করবেন। তাহলে আপিল বিভাগে যখন এটি বিচারাধীন থাকবেন তখন সংসদ সদস্য পদের বিষয়টি আসলে থেমে যাবে, আপনি যেটি বলছেন। কিন্তু সাজার ক্ষেত্রে কি হবে? এই যে 30 দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হলো, 30 দিনের পর মধ্যে যদি তিনি আত্মসমর্পণ করেন, তারপরের প্রক্রিয়াটা কি? সেটা হচ্ছে যে ইনফ্যাক্ট ফৌজদারি আইন অনুযায়ী ওনাকে সার্টিফাইড কপি সারেন্ডার করতে বলেছেন। তো উনি যেটা করবেন, সার্টিফাইড কপি পাওয়ার সাথে সাথে উনাকে সারেন্ডার করতে হবে, কারণ সারেন্ডার না করে জেলের ভিতরে না থেকে উনি আপিলটা ফাইল করতে পারবেন। সো উনি সারেন্ডার করে ওই হাইকোর্টে আপিল যদি ফাইল করতে হয়, তাহলে তাকে ওই আপনার জেলে থাকা অবস্থায় ওকালতনামায় সিগনেচার দিয়ে তখন আপিলটা ফাইল করতে হবে। আপিলটা ফাইল করার পরে আপিলের ডিভিশন যদি তার এই সাজাটা স্থগিত করেন, তখন তাকে জামিন দিতে পারে। যদি সাজাটা স্থগিত না করেন, তাহলে তিনি জামিনও পাবেন না। এখন তিনি যদি সাজা যদি স্থগিত না করেন আপিলের ডিভিশন, এবং এই রায়টা যদি স্থগিত না করেন, তাহলে হাইকোর্ট ডিভিশনের রায়টা তাৎক্ষণিকভাবে চূড়ান্ত রায় বলে গণ্য হবে। তখন স্পিকার মহোদয় ওই রায়ের উপর ভিত্তি করে তার সদস্য পদের বিষয়ে বিবেচনা করবেন। কিন্তু আপিলের ডিভিশন যদি তার এই সাজা স্থগিত রাখেন এবং তার এই রায়টা স্থগিত রাখেন, তাহলে তার যে বিচারিক প্রক্রিয়াটা, আমাদের আইনের ভাষায় একটা বলা হয় আপিল ইজ এ কন্টিনিউশন অফ দি ট্রায়াল। সো আপিল প্রক্রিয়াতে যদি স্টে পায়, তখন তার সদস্যপদ আর তাৎক্ষণিকভাবে খারিজ হবে না, তখন আপিলের ডিভিশনের রায়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। অবশ্যই। অনেক ধন্যবাদ ব্যারিস্টার তানজিব আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে আজ। গত 24 ঘন্টায় 219টি ল্যাবে 17,775 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 912 জনের। শনাক্তের হার 5.13%। এর আগে 10 জানুয়ারি করোনা শনাক্ত হয়েছিল 1071 জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশে করোনায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট প্রাণহানি হলো 8,489 জনের। নতুন শনাক্ত 912 জন নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,52,087 জনে। একদিনে সুস্থ হয়েছেন আরও 1,229 জন। এ নিয়ে মোট সুস্থ 5,05,349 জন। দেশে আবারও বেড়েছে করোনা সংক্রমণ। মঙ্গলবার করোনা শনাক্ত হয়েছে 912 জনের, যা 57 দিনের মধ্যে সর্বোচ্চ। আর ফেব্রুয়ারির তুলনায় মার্চে সংক্রমণের হার দ্বিগুণ হয়েছে। বেড়েছে মৃত্যু। গরমে করোনা সংক্রমণ আরও কিছুটা বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। ঢাকা মেডিকেলে বাড়ছে করোনা রোগী। ফেব্রুয়ারিতে 300-র কম রোগী ভর্তি থাকলেও এখন তা প্রায় 500। অন্য হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। কিছুদিন আগে আমরা আইসিইউ বেড, করোনার আইসিইউ বেড খালি ছিল, কিন্তু কালকে কিন্তু আমরা করোনা আইসিইউ বেডে কিন্তু কিছুটা এখন আবার হিমশিম খাচ্ছি। আমাদের কাছে চাচ্ছে, আমরা হয়তো চেষ্টা করছি দিতে। ফেব্রুয়ারিতে করোনা শনাক্তের গড় ছিল 3 থেকে 400, মার্চে তা 500 ছাড়িয়েছে। গত 57 দিনের মধ্যে সর্বোচ্চ 912 জনের করোনা শনাক্ত হয়েছে মঙ্গলবার। যেভাবে সামাজিক অনুষ্ঠান হচ্ছে, কোনো মাস্ক পরার বালাই নাই, সামাজিক দূরত্ব করার বালাই নাই, আমাদের সংক্রমণ তো বাড়বেই। হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে গেছে আগের তুলনায়। জানুয়ারিতে শনাক্তের হার ছিল 5, ফেব্রুয়ারিতে তা কমে 2-এ নামে, কিন্তু মার্চের প্রথম 9 দিনেই শনাক্তের হার বেড়ে দ্বিগুণ হয়েছে। ভ্যাকসিন প্রোগ্রাম চালু হওয়াতে দেখছি মানুষ উদাসীন হয়ে গেছে। বিশেষ করে যে ব্যক্তিগুলো ভ্যাকসিনের আওতায় আসছেন, এই মানুষের অর্ধেকের বেশি মানুষ উদাসীন, এবং তাদের একটি ধারণা যে ভ্যাকসিন নিয়েছে, এখন আমি মাস্ক ব্যবহার করব না, স্বাস্থ্যবিধি মানব না। শীতে সংক্রমণ বাড়ার কথা থাকলেও তা হয়নি। এবার গরমে সংক্রমণ বাড়ার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি করোনার নতুন ধরনও বাড়াচ্ছে উদ্বেগ। 1 মার্চ থেকে আমাদের সংক্রমণ রেট কিন্তু বাড়ার তালে আছে। নিচু একটা ঢেউ গরমকালে আসতে পারে, কিন্তু অত বড় ঢেউ আসবে না, কারণ এগুলা ফ্যাক্টর আসবে। ব্রাজিলে, সাউথ আফ্রিকায়, যুক্তরাজ্যে এর মধ্যে কিছু কিছু ভেরিয়েন্ট মনে করা হচ্ছে আরও বেশি গুরুতর রোগ করে। কিছু কিছু ভেরিয়েন্ট সংক্রমণের হার বাড়িয়ে দেয়। এর জন্য আমাদের খুবই কেয়ারফুলি, মনোযোগ দিয়ে চেষ্টা করতে হবে যেন কোনোভাবেই সংক্রমণের হারটা আবার না বাড়ে।
সংক্রমণের পাশাপাশি বেড়েছে মৃত্যুও। গত 4 দিনে করোনায় মারা গেছেন 48 জন, অথচ তার আগের 4 দিনে এই সংখ্যা ছিল 24। অর্থাৎ গত 4 দিনে মৃত্যুও দ্বিগুণ হয়েছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মোকাবিলার সাফল্যে স্বস্তিতে না থেকে সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকে 3 নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। এদিকে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার সাধারণের নাগালে রাখতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে বসে মন্ত্রিসভার বৈঠক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এতে যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংক্রমণ কিছুটা বেড়ে যাওয়ায় আবারও সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় জনসমাগম কমানোর তাগিদও দেন তিনি। করোনা মোকাবিলায় সাফল্য থাকলেও সংক্রমণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী 3 নির্দেশনা দিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। ভ্যাকসিন নেই বা না নেই, আমরা যেন অবশ্যই 3টা জিনিস বলছেন। প্রথমটা হলো অবশ্যই মাস্ক ইউজ করে ইন অল কেসে যথাসম্ভব আমরা যেন সতর্কতা অবলম্বন করি। আর 3 নম্বর হলো পাবলিক গ্যাদারিং যেখানে হচ্ছে, বিশেষ করে আপনার কক্সবাজার বা হিল ট্র্যাক্টে বা আমাদের ওই যে বিভিন্ন সামাজিক বা ধর্মীয় যে গ্যাদারিংগুলো হচ্ছে সেখানে আমরা যেন একটা লিমিটেড সংখ্যায় থাকি। তিনি আরও জানান, রমজানে বাজার স্বাভাবিক রাখতে টিসিবির মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে ভোজ্য তেল, চিনি, খেজুর, ছোলা, মসুর ডাল, পেঁয়াজ ও আদা মজুত করার উদ্যোগ নিয়েছে সরকার। যেগুলো আমাদের রোজার সময় বিশেষ প্রয়োজন সেগুলোর কোনো অসুবিধা হবে না। ডিমান্ড এবং সেই তুলনায় আমাদের মজুদ কমফোর্টেবল আছে এবং টিসিবি যে ইম্পোর্ট করতেছে সেটা রোজার অনেক আগেই দেশের মধ্যে চলে আসবে। এদিকে সরকারি কাজে ঋণ নেয়ার ক্ষেত্রে কর্মকর্তারা আইন লঙ্ঘন করলে 6 মাসের কারাদণ্ড ও 1 লাখ টাকার জরিমানার বিধান রেখে সরকারি ঋণ আইন 2021-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অধিকতর আধুনিক প্রক্রিয়ায় ঋণ সংগ্রহ, টেকসই ঋণ নীতি ও ঋণ পরিকল্পনা প্রণয়ন, ঋণ কৌশলপত্র প্রস্তুত, ঋণের ঝুঁকি নিরূপণ, ঋণ বাজেট প্রস্তুত সহ সরকারের প্রত্যক্ষ প্রচ্ছন্ন দায় হিসাব করার ক্ষেত্রে এটা একদম সহজ হয়ে যাবে আর কি। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে নীতিগত অনুমোদন পেয়েছে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন 2021-এর খসড়া। আর চূড়ান্ত অনুমোদন পেল কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন 2021-এর খসড়া। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেট্রো রেলের 6 বিদেশি বিশেষজ্ঞ করোনায় আক্রান্ত হওয়ায় নির্মাণ কাজ স্বাভাবিক রাখতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মাস ট্রানজিট প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। তিনি জানান, এ পর্যন্ত এই প্রকল্পের মোট 343 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে কাজের গতি কিছুটা কমেছে। এপ্রিলে পরীক্ষামূলক যাত্রা শুরুর পর এবছরই আগারগাঁও অংশে পুরোদমে মেট্রো রেল চালু হচ্ছে কিনা জানা যাবে। চলতি বছরে রাজধানীতে প্রথম মেট্রো রেল চালু করতে দ্রুতগতিতে এগিয়ে চলছে নির্মাণ কাজ। এর মধ্যেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ভায়াডাক্ট বসানো শেষ হওয়ায় দৃশ্যমান প্রায় 12 কিলোমিটার অংশ। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক জানান, এই প্রকল্পে কর্মরত দেশি বিদেশিরা করোনা আক্রান্ত হলে বিকল্প ব্যবস্থার মাধ্যমে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। সম্প্রতি 6 জন বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলী কোভিড-19 আক্রান্ত হয়েছেন। আমরা তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করছি। আমাদের এই পর্যন্ত 343 জন কোভিড-19 এমআরটি লাইন 6-এ আক্রান্ত হয়েছে। আল্লাহর রহমতে কোনো মৃত্যু নেই। তিনি আরও জানান, আগামী 23 এপ্রিল মেট্রো রেলের প্রথম কোচ জাপান থেকে দেশে পৌঁছানোর কথা। পরীক্ষামূলক যাত্রা শুরুর পর নির্ধারিত সময়ে এই ট্রেন চালু সম্ভব কিনা তা জানা যাবে। আগেও আমরা বারবার বলছি, ট্রেনটা আসার পরে আমরা এটার যে ইন্টিগ্রেটেড টেস্ট সেটা করার পরে এবং ট্রায়াল রানে যাওয়ার পরে আমরা সুনির্দিষ্ট ঘোষণা দিব। এই মুহূর্তে আমরা এই বিষয়ে কোনো কথা বলছি না। এ পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজের অগ্রগতি 81 ভাগের বেশি, আর উত্তরা থেকে মতিঝিল অংশের সার্বিক অগ্রগতি প্রায় 59 ভাগ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের অগ্রগতি 54 ভাগের বেশি। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের আরও 10টি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব মামলায় 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হচ্ছে। সোমবার কমিশন বৈঠকে 10 মামলার অনুমোদন দেয় দুদক।
2014 থেকে 2018 পর্যন্ত আর্থিক খাতের 15,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রশান্ত কুমার হালদার বা পিকে হালদার চক্রের বিরুদ্ধে। কাগজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে এই টাকা আত্মসাৎ করা হয়েছে। এরই মধ্যে চক্রের 33 জনের বিরুদ্ধে 5টি মামলা করেছে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। সম্প্রতি আরও 10টি অভিযোগের অনুসন্ধান শেষ করেছে দুদক। তথ্য পেয়েছে 800 কোটি টাকা আত্মসাৎ হয়েছে এই 10 ঘটনায়। দুদক বলছে নতুন এইসব মামলায় পিকে হালদার সহ 37 জনকে আসামি করা হবে। প্রায় 10টি কাগজে প্রতিষ্ঠানকে মালিকানা যাচাই বাছাই না করে ঋণ পাইতে সহযোগিতা করেছেন এবং বেনিফিশিয়ারিগণ ইন্টারন্যাশনাল লিজিং থেকে প্রায় 800 কোটি টাকা ভুয়া ঋণের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করেন। পিকে হালদার চক্রের 33 জনের সম্পদের হিসেব চাইবে দুদক। শিগগিরই তাদের নোটিশ দেওয়া হবে। এছাড়া পিকে হালদারের সহযোগী মোয়াজ্জেম হোসেন সহ 45 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছে সংস্থাটি। শীঘ্রই এদের বিরুদ্ধে সম্পদের বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করা হবে। এছাড়া পিকে হালদারের সহযোগী ক্যাপ্টেন মোয়াজ্জেম সহ 45 জনের ইমিগ্রেশনের চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে যাতে তারা দেশ থেকে বের হতে না পারে। পিকে হালদারের অর্থ কেলেঙ্কারির ঘটনায় এখন পর্যন্ত 28 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। তাদের 3 জন দিয়েছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়ি সীমান্তে ফেনী নদীর উপর বাংলাদেশ ভারত মৈত্রী সেতু চালু হওয়ায় দুই দেশের মানুষের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় হবে, উন্নত হবে জীবনমান। দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু উদ্বোধনের সময় এসব কথা বলেন দুই দেশের প্রধানমন্ত্রী। সীমান্ত যাতে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্যে বাধা হয়ে না দাঁড়ায় সে লক্ষ্যে বাংলাদেশ ও ভারত সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চালু হলো ফেনী নদীর ওপর বাংলাদেশ ভারত মৈত্রী সেতু। খাগড়াছড়ি রামগড় ও ভারতের ত্রিপুরার সাবরুমকে যুক্ত করে এটি দুই দেশের মধ্যে প্রথম সীমান্ত সেতু। প্রায় 412 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করেছে ভারতের সরকারি সংস্থা ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সেতুর উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সেতুর মাধ্যমে ত্রিপুরার সঙ্গে চট্টগ্রাম বন্দর সহ এই অঞ্চলে সরাসরি যোগাযোগ বৃদ্ধি পাবে, বাড়বে ব্যবসা বাণিজ্য। আমি মনে করি এই সেতু আমাদের দুই দেশের মাঝে শুধু সেতু বন্ধই রচনা করবে না, বরং ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিরাট অবদান রাখবে। শুধু চট্টগ্রাম পোর্ট নয়, চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরও ত্রিপুরাবাসী ব্যবহার করতে পারবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে বলেন, এই সেতুর ফলে ত্রিপুরা, মিজোরাম ও আশপাশের এলাকার বাণিজ্য বাড়ার পাশাপাশি পর্যটন খাত বিকশিত হবে। মজবুত কড়ি সিদ্ধ হয়ে রহি হ্যায়। এই সেতু ভারত বাংলাদেশের দুই দেশের মধ্যে বাণিজ্য করিডোরে পরিণত হয়েছে। আমি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলে ত্রিপুরার সাথে বাংলাদেশের সরাসরি যোগাযোগের ব্যবস্থা করেছি। এতে করে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হলো। ট্রেড করিডোর কে রূপ মে বিকশিত কিয়া যা রাহা। অনুষ্ঠানে ত্রিপুরার সাবরুমে একটি ইন্টিগ্রেটেড চেকপোস্টেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন ঔষধের দ্বিতীয় দিনের মতো মশা নিধনে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকাল থেকে রাজধানীর মিরপুরে চলছে এই অভিযান কার্যক্রম ঘুরে দেখেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি অভিযানের স্বাস্থ্য ঝুঁকি যেন না বাড়ে সে বিষয়টি বিবেচনায় রেখে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন। এছাড়াও সরকারি বেসরকারি অফিস আদালত, স্কুল কলেজ সহ নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখার আহ্বান জানান। 10 দিনের কর্মসূচিতে কাজ করছে সিটি কর্পোরেশনের 1200 কর্মী। পরিচ্ছন্নতার পাশাপাশি প্রতি 1 কিলোমিটারে 15 মিনিট ধরে ঔষধ ছেটানো হচ্ছে। পরিচ্ছন্ন কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা চালু করার নির্দেশ দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। মশা নিধনে আজ কাজ চলছে 4 নম্বর অঞ্চলের 7টি ওয়ার্ডে। আগামীকাল বুধবার অভিযান চলবে অঞ্চল 5-এ। ডোবা ভিতরের নালা যদি পরিষ্কার করা হয় আমাদের জন্য কিন্তু অনেক সুবিধা হবে, কারণ আমরা বিভিন্ন প্রতিষ্ঠান, অফিস, আদালত, স্কুল, কলেজ এটার ভিতরে কিন্তু আমরা ঢুকি না আমরা, এবং আমাদের জন্য ঢোকা সম্ভব না। আমরা বাইরের ড্রেন, বাইরের খাল এগুলো নিয়ে আমরা কাজ করছি
আমরা শুধু রাজধানী নয়, এর পাশের জেলাগুলোতেও মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন। মশা নিধনে তেমন কোনো পদক্ষেপ না থাকায় বেড়ে চলেছে মশার বংশবিস্তার। এতে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ মশাবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে তাদের। সাভারে পয়ঃনিষ্কাশন ড্রেন নর্দমাগুলো পরিণত হয়েছে মশার উর্বর ক্ষেত্রে। মশার বিস্তার বেড়ে যাওয়ায় জনজীবন হয়ে উঠেছে অতিষ্ঠ। কয়েলও মিলছে না প্রতিকার। দিনের বেলাতে মশারি টানিয়ে মশা থেকে রক্ষার চেষ্টা করছেন অনেকে। মশার জ্বালায় তো বাসায় থাকাই যায় না, এমনকি রাস্তাঘাটেও মশার জ্বালায় কোথাও দাঁড়ানো যায় না। বাধ্য হয়ে মশারি টানায়া প্লাস আপনার কয়েল ধরায়া আমরা পড়াশোনা করাইতেছি। পৌর কর্তৃপক্ষের দাবি, মশা নিধনে ওষুধ ছিটানো হচ্ছে, পাশাপাশি নিজেদের বাসাবাড়ি ও আশপাশকে পরিষ্কার রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। 5টা ফগার মেশিন প্রতিনিয়ত প্রতিদিন আমার 9টা ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আমরা মশার ওষুধ ছিটানোর ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করেছি। দিনে কিংবা রাতে মশার উপদ্রবে টিকে থাকা দায় হয়েছে নারায়ণগঞ্জবাসীর। নগরের 27টি ওয়ার্ডে ওষুধ ছিটানো সহ বিভিন্ন কর্মসূচি চললেও কোনো কিছুই কাজে আসছে না, অভিযোগ স্থানীয়দের। মাঝে মাঝে সিটি কর্পোরেশন থেকে ওষুধ দেওয়া হয়, কিন্তু কেন জানি এখানে মশা কমছে না। গাজীপুরের রাস্তার পাশে জমে থাকা পানি আর শহরের যেখানে সেখানে ফেলা ময়লাতে মশার বংশবিস্তারের ক্ষেত্র বেড়ে গেছে। তবে মশা নিধনে সিটি কর্পোরেশনের উদাসীনতায় ক্ষুব্ধ নগরবাসী। এই মশার উপদ্রবে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। মানিকগঞ্জে নিয়মিত কার্যক্রমের কথা পৌর কর্তৃপক্ষ বললেও 2 সপ্তাহ ধরে মশার উপদ্রব অসহনীয় হয়েছে। কোনো রকম স্প্রে করা হয় না, এমনকি মশার স্প্রে কাকে বলে এইটাই এখনো আমরা চিনি না। মুন্সিগঞ্জ মশা নিধন নিয়ে রয়েছে নানা অভিযোগ। গত 2 সপ্তাহে মশাবাহিত রোগে আক্রান্ত 11 জন ভর্তি হয়েছেন হাসপাতালে। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া উপসর্গ নিয়েও অনেক রোগী আসা শুরু হয়েছে। ডেঙ্গু, চিকুনগুনিয়া এই ধরনের মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে। ঢাকঢোল পিটিয়ে শুধু দেখানো কর্মসূচি নয়, মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শুধু ভাড়া না দেয় বাক প্রতিবন্ধী নারীকে চলন্ত বাস থেকে ফেলে দেয় সহযোগী নাহিদ। অভিযোগ পাওয়া গেছে, এন মল্লিক বাসের চালক সবুজ ফেলে দেওয়ার নির্দেশ দেয়। 41 ঘন্টার মধ্যে কেরানীগঞ্জের কুচিয়ামারা থেকে 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। জব্দ করা হয়েছে বাসটিও। র্যাব জানিয়েছে হালকা যানের লাইসেন্স দিয়ে বড় গাড়ি চালাচ্ছিল সবুজ। বিনা ভাড়ায় যাতায়াতের মৌখিক অনুমতি নিয়ে এন মল্লিক পরিবহনে প্রায় চলাচল করত শিল্পী। রোববার সকালে কেরানীগঞ্জের কোনাখোলা থেকে যাচ্ছিলেন নবাবগঞ্জ। বাসে উঠতেই ভাড়া চান সহযোগী নাহিদ। দিতে না পারলে শিল্পীকে রুহিতপুর বাজারের ডাচ বাংলা ব্যাংকের সামনে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। মাথায় আঘাত পেয়ে কাতরাচ্ছিলেন শিল্পী, কিন্তু কাউকে কিছু বলতে পারছিলেন না। পরে টাইলসের উপর লিখে জানান তিনি। ঘটনাটি ভিডিও করেন এক পথচারী। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি। সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে কেরানীগঞ্জের কুচিয়ামারা থেকে চালক সবুজ ও সহযোগী নাহিদকে গ্রেপ্তার করে র্যাব। জব্দ করা হয় বাসটিও। তাকে জিজ্ঞাসাবাদে হেল্পার জানতে পারে তার কাছে যথেষ্ট পরিমাণ বাস ভাড়া নেই, অর্থাৎ খুব সামান্য পরিমাণ টাকার জন্যে বাসের হেল্পার বাস ড্রাইভারের নির্দেশনায় তাকে জোর করে চলন্ত বাস থেকে তাকে ছুঁড়ে ফেলা হয়। র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। বাস চালকের সঠিক ড্রাইভিং লাইসেন্স নেই। বাসটির রুট পারমিট আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ওই পরিবহনের একজন কর্মকর্তার আনুকূল্যেই বা তার সহানুভূতিতে বাক প্রতিবন্ধী নারী চলাফেরা করতেন। এই ধরনের নির্দেশনা জানা সত্ত্বেও হেল্পার এবং ড্রাইভার এই ধরনের অমানবিক কাজ করেছে বলে আমরা জানতে পেরেছি। মাথায় আঘাত পেলেও শিল্পী শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা চেষ্টা মামলা করেছে শিল্পীর মা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ করোনার টিকা নেবেন কাল বিকেল 5টায়। তিনি এই টিকা নেবেন বলে জানিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। এর আগে গত 4 মার্চ করোনা টিকা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 27 জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে টিকা দেওয়ার মধ্য দিয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়। তবে গণটিকাদান শুরু হয় 7 ফেব্রুয়ারি থেকে। এ পর্যন্ত দেশে করোনা টিকা নিয়েছেন 40,13,963 জন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে 2 দিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 26শে মার্চ ঢাকায় পৌঁছবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে 26শে মার্চ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মোদী। পরদিন 27 মার্চ সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এরপর মতুয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে অবস্থিত যশোরেশ্বরী কালী মন্দির এবং গোপালগঞ্জের ওড়াকান্দিতে যাবেন। এরপর ঢাকায় ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। বৈঠকে বাণিজ্য এবং সংস্কৃতি বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। 27 তারিখ সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার পর ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন নরেন্দ্র মোদী। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর আর জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। কাল কোয়ারেন্টিন থেকে মুক্তি, ক্যাম্পের জন্য কুইন্সটাউনে যাবে টাইগাররা। কনুয়ের চোটে ছিটকে গেছেন উইলিয়ামসন। ত্রিদেশীয় টুর্নামেন্টের বাংলাদেশ দলে 5 নতুন মুখ। আই লিগে ব্যস্ত জামালকে শুরু থেকে পাওয়ার আশা জেমিডের। নিউজিল্যান্ডে তামিম মুশফিকদের কোয়ারেন্টিন পর্বের শেষ দিন আজ। চতুর্থ কোভিড টেস্টেও নেগেটিভ হয়েছেন সবাই। ব্যক্তিগত আর ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলনের পর এবার দলীয় প্রস্তুতির পালা। সেই ক্যাম্পের জন্য কাল কুইন্সটাউনে যাবে টাইগাররা। সেখানে যুক্ত হবেন স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেটরি। নেটে ব্যস্ত সময় ক্রিকেটারদের। ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলনের শেষ দিন ছিল মঙ্গলবার। শরীফুলের পেস আর মিরাজের স্পিন সামলাতে দারুণ সাবলীল মুশফিক লিটনরা। আসল আনন্দ ছিল অন্য জায়গায়। শেষ হচ্ছে কোয়ারেন্টিনের দিন। পরের ধাপে একসঙ্গে পুরো দল অনুশীলনের সুযোগ পাবে। সেজন্য ক্রাইস্টচার্চ ছেড়ে বুধবার টাইগাররা যাবে কুইন্সটাউন। মাঠের মাঝখানে 2 পেসারের খুনসুটি। মুক্তির আনন্দই সেখানে আসল বিষয়। অনেক ভালো যাচ্ছে। কোয়ারেন্টাইন শেষ হয়েছে, আজকে লাস্ট দিন কোয়ারেন্টাইনে। সো আজকে লাস্ট প্র্যাকটিস অলসো। 7 দিন খুব ভালো লাগতেছিল, পরে 7 দিনে 2 ঘন্টা করে প্র্যাকটিস করতে পারে, খুব ভালো লাগছিল। অধিনায়ক তামিম ইকবাল ব্যস্ত জিম সেশনে। নিউজিল্যান্ডের স্পোর্টিং উইকেট আর আউটফিল্ডে ফিটনেস বড্ড জরুরি। কোয়ারেন্টিনের প্রথম 7 দিন ছিল বড় কষ্টের। হোটেলে রুমবন্দি জীবনে 30 মিনিট করে 2 বার বাইরে শ্বাস নেবার সুযোগ। পরের 7 দিন ছোট ছোট গ্রুপে জিম আর অনুশীলনের সুযোগ। 2 ধাপে 14 দিন এই কোয়ারেন্টিনে মোট 4 বার হয়েছে কোভিড টেস্ট, যার সবগুলোতে উতরে গেছে বাংলাদেশ দলের সবাই। এবার তাই স্বাভাবিক জীবনে ফেরার হাতছানি। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কনুয়ের চোটে পড়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ছিটকে গেছেন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে। বেশ কিছুদিন ধরেই মা কনুয়ের সমস্যায় ভুগছিলেন উইলিয়ামসন। এরই মধ্যে ব্যথা নিয়েই খেলেছেন তিনি। তবে সামনের ব্যস্ত সূচি মাথায় রেখে আর ঝুঁকি নিতে চায় না ম্যানেজমেন্ট। উইলিয়ামসনের ব্যাটিংয়ে ফিরতে 10 থেকে 12 দিন লাগবে, আর পুরো ফিট হতে লাগতে পারে প্রায় 3 সপ্তাহ। আপাতত আইপিএলকে লক্ষ্য করে পুনর্বাসন চলবে উইলিয়ামসনের। ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিতে পারেন টম লেথাম, সুযোগ পেতে পারেন ডেভন কনওয়ে। সিরিজের প্রথম ওয়ানডে 20 মার্চ। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড উলফসকে 6 উইকেটে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। সাইফের অনবদ্য সেঞ্চুরি আর হৃদয় শামীমের জুটিতে 261 রানের লক্ষ্য 27 বল আগে টপকে যায় স্বাগতিকরা। মিডল অর্ডারের দৃঢ়তায় বড় সংগ্রহ করে অতিথিরা। 52 বলে সর্বোচ্চ 82 রানে অপরাজিত থাকেন লুকান টাকা। ক্যাম্পার 43 আর ম্যাককুলামের ব্যাটে আসে 40 রান। মুকিদুল মুগ্ধ নিয়েছেন 3 উইকেট। জবাবে তানজিদ, জয় আর ইয়াসির ব্যর্থ হলেও এক প্রান্ত আগলে সেঞ্চুরি তুলেছেন সাইফ হাসান। 5 ছক্কা আর 11 চারে 120 রান করেন অধিনায়ক। বাকি কাজ সেরেছেন তৌহিদ হৃদয় এবং শামীম হোসেন। দুজনেই অপরাজিত থাকেন 40-এর ঘরে। সিরিজ 2-0 ব্যবধানে এগিয়ে থেকে ঢাকা পর্ব শুরু করবে সাইফরা। মিরপুরে সিরিজের বাকি 2 ওয়ানডে 12 এবং 14 মার্চ। নেপালে 3 জাতীয় টুর্নামেন্টের জন্য 24 সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে বাফুফে। 5 নতুন মুখের ভিড়ে বাদ পড়েছেন মামুনুল ইব্রাহিম, সবুজদের মতো অভিজ্ঞরা। আই লিগে ব্যস্ত থাকা অধিনায়ক জামাল ভুঁইয়াকে শুরুর ম্যাচ থেকেই পেতে আশাবাদী হেড কোচ জেমিডে।
নভেম্বরে নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ, ডিসেম্বরে বিশ্বকাপ বাছাই প্রতিপক্ষ ছিল কাতার। এরপর লাল সবুজ জার্সিতে আর মাঠে নামা হয়নি বেঙ্গল টাইগারদের। সেই আক্ষেপ কাটাতে নেপালে 3 জাতি টুর্নামেন্ট শুরু 23 মার্চ থেকে। প্রিমিয়ার লিগের পারফরমেন্সে কড়া নজর ছিল হেড কোচ জেমিডের। নিয়মিতদের ভিড়ে নতুন মুখ 5, মুক্তিযোদ্ধার ইমন, রোয়েল আর মেহেদির সাথে বসুন্ধরার রিমন ও মোহামেডানের সোহাগ। নতুনরা পারফরমেন্স দেখিয়েই দলে জায়গা পেয়েছে, তাদের পরখ করে নিতে চাই। ভাবতে হবে ভবিষ্যৎ নিয়ে। এই টুর্নামেন্টে জয়ের লক্ষ্যে প্রতি ম্যাচে মাঠে নামবো, পাশাপাশি পরীক্ষা নিরীক্ষাও করতে চাই। চোটের কারণে কপাল পুড়েছে ফরওয়ার্ড জীবন ও ডিফেন্ডার তপুর। দীর্ঘদিন পর ফিরেছেন আব্দুল্লাহ। মামুনুল, ইব্রাহিম, ইয়াসিন আর সবুজরা বাদ পড়েছেন পারফরমেন্স বিবেচনায়। শেখ রাসেলে আব্দুল্লাহ এবারের লিগে দারুণ খেলেছে, ওকে ফিরতে দেখে আমি দারুণ খুশি। কয়েকজন ফুটবলার লিগে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পায়নি, তাদেরকে আনফিটও মনে হয়েছে। নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়াকে প্রথম ম্যাচ থেকেই পেতে চান জেমি। তবে কলকাতা মোহামেডান কবে নাগাদ জামালকে ছাড়বে সেটা নিয়ে অনিশ্চয়তা আছে। জামাল আমাদের সেরা খেলোয়াড় এবং অধিনায়ক। 21 তারিখ তার ক্লাবের ম্যাচ রয়েছে, তবে আমরা তাকে শুরু থেকেই পেতে চাই। ম্যাচ সূচি এখনও জানাননি নেপাল। টুর্নামেন্টের আরেক দল কিরগিজস্তান। করোনা পরীক্ষার পর 14 মার্চ থেকে শুরু অনুশীলন। 18 বা 20 মার্চ নেপাল যাওয়ার কথা দলের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। মিশরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে কয়েক মাসেই সফল হয়েছেন এক তরুণ উদ্যোক্তা। মরু অঞ্চলে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করছেন তিনি। বাড়তি আয়ের আশায় শুরু করলেও কয়েক মাসেই নিজের ফার্ম দিয়েছেন সামি। মিশরের মরুতে উৎপাদন হওয়া এ মাশরুম ভবিষ্যতে বিদেশে রপ্তানির আশা তার। আর এ নিয়ে পুরো প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। এবার পরের প্রসঙ্গ। নানা অপশক্তি ধর্মের দোহাই দিয়ে নারীর অগ্রগতি রোধ করতে চায় এবং বিএনপি তাদের পৃষ্ঠপোষকতা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদেশের নারীরা অধিকার বঞ্চিত। বিএনপি নেতাদের এমন দাবি নাকচ করে তিনি বলেন, নারীদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে সরকারের উদ্যোগ দেশ বিদেশে প্রশংসিত হচ্ছে। সকালে তার সরকারি বাসভবন থেকে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সে হাসিনার সরকারই প্রমাণ করেছে যে সরকার নারী বান্ধব সরকার। বিএনপি নারী উন্নয়নে কি করেছিল? ফাইমা, মহিমা, পূর্ণিমার মতো হাজারো নারী ধর্ষণের শিকার হয়েছিল 2001-এ তারা ক্ষমতা গ্রহণের পর। বিএনপি স্বাধীনতার ইতিহাস তুলে ধরায় আওয়ামী লীগ ক্ষুব্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেছেন। বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় মাওলানা ভাসানী ও স্বাধীনতা শীর্ষক আলোচনা সভার। সেখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন বিএনপি নেতারা। বলেন, তিনি ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য রাজনীতি করেছেন। আজকে আমরা বিএনপি করি, ধানের শীষের দিয়ে নির্বাচন করি। মাওলানা ভাসানী এই ধানের শীষ জিয়াউর রহমানকে তার উত্তরসূরি হিসাবে দিয়ে গেছেন। তিনি 1970-এর 31 ডিসেম্বর চট্টগ্রামের জনসভায় বলেছিলেন, জনগণ 6 দফাকে ভোট দেয় নাই, দিয়েছে জয় বাংলাকে, যাহার অর্থ তোমরা বাংলা ছাড়ো, আমরা স্বাধীন হইব। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরায় বিএনপির উপর সরকার দলীয় নেতাদের ক্ষোভ বাড়ছে। আমরা আমাদের স্বাধীনতাতে যার যে অবদান আছে সেই অবদানকে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আজকে সেই জন্যেই আপনাদের শরীরে গাঁটলহ শুরু হয়েছে। আপনারা বিভিন্ন রকম অসংলগ্ন কথাবার্তা বলছেন, অপ্রকৃতিস্থ কথাবার্তা বলছেন, যেগুলোর সঙ্গে সত্যের কোনো চিহ্ন মাত্র নেই।
স্বাধীনতার ইতিহাসে শুধু আওয়ামী লীগের নয় আরও অনেকের অবদান রয়েছে, এই সত্য মানতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি অসৎ উদ্দেশ্যে ৭ই মার্চ পালন করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এ সময় তিনি ৭ই মার্চের ভাষণ নিয়ে কটাক্ষ না করার জন্য বিএনপির প্রতি অনুরোধ জানান। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ৭ই মার্চ উপলক্ষে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের এক আলোচনা সভায় একথা বলেন তিনি। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে ইতিহাস বিকৃত না করার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপিকে তখনই ধন্যবাদ জানানো হবে যখন তারা ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পালন করবে। ইতিহাস বিকৃতির জন্য বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। ৭ই মার্চ পালন করতে গিয়ে যে বক্তৃতাগুলো তারা করেছেন, যেভাবে সেখানে ভাষণ দিয়েছেন, বরং ৭ই মার্চের বক্তব্যের সারমর্মকে খাটো করার জন্য সেখানে বক্তব্য রেখেছেন। অর্থাৎ একটি অসৎ উদ্দেশ্য নিয়ে তারা এই ৭ই মার্চ পালন করেছেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হাজতি ফরহাদ হোসেন রুবেলকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ৩ দিন পর গতরাতে রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, বন্দীদের গণনায় কারারক্ষীদের ব্যস্ততার ফাঁকে ৪তলা ভবন থেকে লাফিয়ে পালিয়েছিলেন তিনি। নরসিংদী থেকে গ্রেপ্তারের পর পলাতক ফরহাদ হোসেন রুবেলকে নেওয়া হয় চট্টগ্রামের কোতোয়ালি থানায়। সেখানে পুলিশ কর্মকর্তারা জানান, বন্দি গণনায় কারারক্ষীদের ব্যস্ততার সুযোগে ৪তলা ভবনের ছাদে ওঠে রুবেল। সেখান থেকে লাফ দিয়ে পার হন সীমানা দেয়াল। এরপর চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেনে করে চলে যান ফুপুর বাড়ি নরসিংদীতে। একটি নির্মাণাধীন ভবনের ৪তলায় উঠে এই ৪তলার থেকে ৫টা ৩০ মিনিটের সময়, আনুমানিক ৫টা ৩০ মিনিটের সময় ৫তলা থেকে লাফ দিয়ে যে আমাদের কারাগারের যে একটা নিরাপত্তা প্রাচীর আছে, এই নিরাপত্তা প্রাচীরের অপর পারে লাফিয়ে পড়ে। সুরক্ষিত কারাগার থেকে কিভাবে পালালো সে, এ বিষয়ে আরও জানতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছে পুলিশ। ভোর ৫টা ৩০ মিনিটের সময় তার একটা ফুটেজে দেখা যাচ্ছে সে লাফ দিয়ে ওই সীমানা প্রাচীরের নিরাপত্তা দেয়ালের বাইরে লাফিয়ে পড়ছে, এটা দেখা গেছে। কেউ সহযোগিতা করেছে কিনা কোনো কিছু কি জানা যায়? এটা এখনো তদন্তাধীন। এদিকে হাজতি পালানোর ঘটনায় কারাগারের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে তদারকি করেন কারা মহাপরিদর্শক গঠিত তদন্ত দলের সদস্যরা। এ ঘটনায় কারো গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্ত দলের প্রধান। এখানের পেরিমিটার উচ্চতা সব কিছুই ঠিক আছে, তারপরেও এখান থেকে কিভাবে লাভ দিয়ে যেতে পারে, এটা তো মানে সিনেমা স্টাইলের বিষয়। এগুলো আমরা কর্তৃপক্ষের কাছে নজরে আনবো। গত শনিবার চট্টগ্রাম কারাগারের কর্ণফুলী ভবনের পানিশমেন্ট ওয়ার্ড থেকে পালিয়ে যান হাজতি রুবেল। গত ৯ ফেব্রুয়ারি একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। একদিনে বিশ্বে করোনায় ৬,৪০০-র বেশি মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 2,92,000। এ নিয়ে বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা 26,12,000 ছাড়ালো। মোট আক্রান্ত 11,77,00,000-এর বেশি। এ পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছেন 9,33,00,000-এর বেশি। ব্রাজিলে কোনোভাবেই কমছে না করোনার প্রকোপ, ফের বেড়েছে দৈনিক মৃত্যুর হার। গত 24 ঘন্টায় বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে, মারা গেছে 1,114 জন, নতুন রোগী পাওয়া গেছে 36,000। যুক্তরাষ্ট্রে একদিনে 788 জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে 45,000। মার্চ ও এপ্রিল মাসে আবারও সংক্রমণ বাড়বে বলে জানিয়েছে মার্কিন সেন্টার ফর ডিজিজ অ্যান্ড কন্ট্রোল। এদিকে এখনও করোনার সংক্রমণের ঝুঁকি থাকায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। ধাপে ধাপে কড়াকড়ি শিথিলের অংশ হিসেবে সোমবার থেকে যুক্তরাজ্যে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। নাগরিকদের জন্য ভ্যাকসিন কর্মসূচি সহজ করার জন্য আলাদা করে ক্লিনিক খুলেছে নিউজিল্যান্ডের অকল্যান্ড কর্তৃপক্ষ। ইতালিতে করোনায় মোট মৃত্যু 1 লাখ ছাড়িয়েছে। দেশটিতে একদিনে 318 জন মারা গেছে, নতুন শনাক্ত 14,000।
করোনার বিস্তার নিয়ন্ত্রণে আবারও 2 সপ্তাহের লকডাউন জারি করেছে হাঙ্গেরি সরকার। বিস্তার কমায় কিছু কিছু প্রদেশে জিম খুলে দিয়েছে জার্মান সরকার। ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হওয়ায় লকডাউন তুলে নিয়েছে জিব্রাল্টার কর্তৃপক্ষ। ফ্রান্স জুড়ে ভ্যাকসিন সেন্টার খুলেছে ম্যাখো সরকার। ইন্দোনেশিয়া জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। ভারতে কমেছে মৃত্যুর হার। একদিনে 76 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী মিলেছে 15,000। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার স্ত্রী আসমার করোনা শনাক্ত হয়েছে। এক বিবৃতিতে বলা হয় তারা দুজনই সুস্থ স্থিতিশীল আছে। বাড়িতে আইসোলেশনে থাকতে হবে 2 থেকে 3 সপ্তাহ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রে টিকার 2 ডোজ নিলে মাস্ক না পরলেও চলবে বলে জানিয়েছে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি বলছে ফাইজার, বায়োএনটেক এবং মডার্নার টিকার ক্ষেত্রে 2 ডোজ গ্রহণের পর এবং জনসনের টিকার ক্ষেত্রে 1টি ডোজ গ্রহণের 2 সপ্তাহ পর গ্রহীতাকে সম্পূর্ণ সুরক্ষিত বিবেচনা করা যাবে। গাইডলাইনে বলা হয়েছে টিকা গ্রহণকারী প্রবীণদের সঙ্গেও দেখা করতে পারবেন টিকা নেওয়া স্বজনরা। তবে বড় ধরনের জমায়েত এড়িয়ে চলার কথা বলা হয়েছে নির্দেশনায়। মিয়ানমারের ইয়াঙ্গুনে একটি ভবনে আটকে পড়া বিক্ষোভকারীদের ছেড়ে দেওয়া হয়েছে। সেনা সরকারের প্রতি পশ্চিমা বিশ্ব এবং জাতিসংঘ আহ্বান জানানোর পর আজ সকালে তাদের ছেড়ে দেওয়া হয়। এদিকে আজও দেশটির বিভিন্ন শহরে সেনাবিরোধী বিক্ষোভ হয়েছে। আটক করা হয়েছে অং সান সুচির অস্ট্রেলীয় উপদেষ্টা শন টার্নেলকে। সোমবার ইয়াঙ্গুনের সানচাউং এলাকার একটি অ্যাপার্টমেন্ট চারদিক থেকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ওই ভবনে আটকা পড়ে প্রায় 200 বিক্ষোভকারী। জেলার বাইরে থেকে কেউ এসেছে কিনা তা খুঁজতে ওই এলাকার বাড়িঘরে তল্লাশি চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় 20 জনকে। এরপর আটকে পড়া বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল জানিয়ে তাদের মুক্তি দিতে সেনা সরকারের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ। এরপর মঙ্গলবার স্থানীয় সময় সকাল 6টায় তাদের ছেড়ে দেওয়া হয়। তারা নিরাপদে নিজেদের বাড়িতে পৌঁছেছে বলে এক টুইট বার্তায় এক নারী বিক্ষোভকারী জানান। এদিকে মঙ্গলবার সকালে বিভিন্ন শহরের রাস্তায় অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ শুরু করেছে গণতন্ত্রকামীরা। এর আগে সোমবার নিরাপত্তা বাহিনীর গুলিতে 3 বিক্ষোভকারী নিহত হয়। এছাড়া বিক্ষোভ দমনে বল প্রয়োগের কারণে মিয়ানমারের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা স্থগিত করার ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। জান্তা সরকারকে পাশ কাটিয়ে রোহিঙ্গা সহ সংখ্যালঘুদের ত্রাণ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এদিকে মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে অং সান সুচির অস্ট্রেলীয় উপদেষ্টা শন টার্নেল দেশ ছেড়ে পালানোর সময় আটক হয়েছেন। তার কাছ থেকে পাওয়া গেছে গোপন রাষ্ট্রীয় তথ্য। এই ইস্যুতে তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ। 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখলের পরে বিক্ষোভে এ পর্যন্ত 1/2 শতাধিক বিক্ষোভকারী নিহত হয়। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য কাল নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মঙ্গলবার সেখানে জনসভায় বক্তব্য রাখেন তিনি। মমতা বলেছেন, নন্দীগ্রামবাসী না চাইলেই তিনি মনোনয়নপত্র জমা দেবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের পাল্টা জবাব দিতেও ছাড়েননি মমতা। বলেন, 1 এপ্রিল নন্দীগ্রামে ভোটের দিন খেলা হবে, দেখাও হবে এবং জেতাও হবে। এদিকে দলের 3 প্রার্থী বিজেপিতে যোগ দেওয়ায় মালদহে নতুন করে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল। সরলা মুর্মুর নেতৃত্বে মালদহ, চাঁচল এবং হাবিবপুরের তৃণমূল প্রার্থীরা দল ছাড়েন। এ নিয়ে স্থানীয় পর্যায়ে সংঘর্ষ ছড়ালে মালদহে একজন গুলিবিদ্ধ হন। মিশরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সফল হয়েছেন এক তরুণ উদ্যোক্তা। মরু অঞ্চলে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করেছেন তিনি। বাড়তি আয়ের আশায় শুরু করলেও কয়েক মাসেই নিজের ফার্ম দিয়েছেন সামি। এ মাশরুম ভবিষ্যতে বিদেশের রপ্তানির আশা তার। মিশরে সচরাচর কাউকে মাশরুম চাষ করতে দেখা যায় না। দেশটিতে শুধুমাত্র হোয়াইট বাটন মাশরুম বাণিজ্যিকভাবে চাষ হয়। তবে ওয়েস্টার মাশরুম চাষ করে বেশ সফল হয়েছেন তরুণ উদ্যোক্তা সামি ফাওয়াদ। বাড়তি আয়ের আশায় এই মাশরুম চাষ শুরু করেন পোশাক শিল্পে কাজ করা সামি। সহজে উৎপাদন করা সম্ভব বলে নিজ উদ্যোগেই গিজায় ফার্ম দেন। আমি এমন কিছু করতে চাচ্ছিলাম যেটাতে খুব বেশি সময় আর শ্রম দিতে হবে না।
এবং যে পণ্যের বাজারে চাহিদা আছে। এই মাশরুম ঘরে বসে উৎপাদন সম্ভব, মাত্র 2 মাসেই প্রচুর ফলন হয়। অনলাইনে এই মাশরুম চাষ নিয়ে কোর্স করেন সামি। আলো, তাপমাত্রা ও আর্দ্রতা ঠিক থাকলেই এই মাশরুম চাষে লাভবান হওয়া সম্ভব বলে জানান তিনি। একদম মাটি তৈরি করা থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত 90 দিনের মতো সময় লাগে। শুধুমাত্র কয়েকটি বিষয় যেমন আলোর পরিমাণ, তাপমাত্রার পরিমাণ ঠিক রাখলে আর কিছু নিয়ে ভাবতে হবে না। প্রতি কেজি মাশরুম $5 বিক্রি করেন সামি। তার আশা আগামী 2 বছর বার্ষিক 10 টন মাশরুম উৎপাদন হবে তার ফার্মে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ, রাত 9টায় বাংলাদেশের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।